This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি 11:11 আর শুরুতেই একটা খবর দিই আপনাদের। রাজ্য সরকারি প্রকল্পে কাটমানি রুখতে এবার ময়দানে পুলিশি। সরকারি প্রকল্পে কাটমানি চক্র রুখতে পুলিশি উদ্যোগে হেল্পলাইন চালু। বাংলার বাড়ি সহ সরকারি প্রকল্পে কাটমানি রুখতে বিশেষ হেল্পলাইন নাম্বারটা হলো 7047989800 7047989800। এই নাম্বার চালু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পরিচয় গোপন রেখে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। শুক্রবার সাংবাদিক বৈঠকে ঘোষণা পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুল কুমার দে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি 7047989800। যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে সেই ক্ষেত্রে যদি যেটাকে আমরা কোট অ্যান্ড কোট বলি কাটমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি, তাদের তরফে যদি কোনো কমিউনিকেশন আমাদের কাছে পৌঁছয়, আমরা এমনি নজরদারি চালাচ্ছি। হুএভার ইট ইজ, এটা তার যা র্যাঙ্ক পোর্টফোলিও যেটাই হোক, যা দলমত নির্বিশেষে যাই থাকুক, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড। আমরা দরকার হলে সুমোটো কেস করে অ্যারেস্ট করে দিই। আপনাদের পরিচয়ও গোপন থাকবে। আমি রিকোয়েস্ট করব যারা বেনিফিশিয়ারি আছে তারা যেন কোনো একদম নির্ভয়ে, দে শুড ফিল ফ্রি, কোনো রিল্যাক্টেন্স, কোনো দ্বিধা রাখার দরকার নেই। দরকার হলে পরিচয় গোপন রাখবো, আমরা সুমোটো কেস স্টার্ট করবো। আপনি শুধু একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলুন, তাহলে আমাদের খুব সুবিধা হবে অ্যাকচুয়ালি। আরে আপাদগ্রস্ত পুরো সরকারটাই দুর্নীতিগ্রস্ত। এটা হচ্ছে ওই আই ওয়াশ ছাড়া কিছু না। ভোটের আগে মানুষকে দেখানো আমরা কত সৎ, আমরা কত স্বচ্ছ। আসলে এটাই হচ্ছে বর্তমান তৃণমূলের চেহারা। লোক দেখিয়ে ভোটের আগে একটা গিমিক তৈরি করা যে দেখো আমরা কাটমানি হেল্পলাইন নম্বর চালু করেছি। যখন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, অনেক কষ্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গরিব মানুষের জন্য 20 লক্ষ পরিবারের বাড়ির ব্যবস্থা করেছে। তাদের কাছে যদি কেউ টাকা চায়, তারা যেন সরাসরি থানায় অথবা বিডিও অফিসে জানায় বা হেল্পলাইন যে নাম্বার আছে সেই নাম্বারে জানায়। তৃণমূল কংগ্রেস সমস্ত পরিবার উপভোক্তাদের সঙ্গে আছে। রাজ্যটা যে কাটমানিতে ডুবে গিয়েছে, এটা তার একটা বড় নিদর্শন। আপনি কখন হেল্পলাইন চালু করেন? যখন একটা বড় ডিজাস্টার হয়, যখন একটা বড় সমস্যা হয়, যখন অনেক মানুষের ফোন করার দরকার। তার মানে পুরো ওই মেদিনীপুর জেলা জুড়ে শুধুই কাটমানি চলছে। আনা হলে তো ওরা গুন্ডা বিরোধী করতো, ওরা ড্রাগস বিরোধী করতো, ওরা জুয়া বিরোধী করতো, ওরা সাট্টা বিরোধী করতো, কাটমানি বিরোধী কাজ। আমার মনে হচ্ছে তৃণমূল 2-4টা বেড়েছে। চলুন আরো একটা খবর দিই আপনাদের। দেখুন, আমার আপনার করের টাকা একটা সাঁকো মেরামতি হলো, কিন্তু সেই সাঁকোয় সাধারণ মানুষ উঠলেই দিতে হচ্ছে টাকা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মনোহরপুরে এই নিয়ে তুমুল গোলমাল। টোল কি কেউ ব্যক্তিগতভাবে আদায় করতে পারে? তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কোন এখতিয়ারে টেন্ডার দিল? ধাঁধা আর ধাঁধা। একবার জনগণের ট্যাক্সের পয়সায় পোল হয়েছে, আবার ঘুরে জনগণকে ট্যাক্স দিতে হচ্ছে। বর্ষার আগে সেতুর নামে ধোঁকা, বর্ষা পেরোলে এবার টোলের ধোঁকা। টোল নিয়ে যত গোল চন্দ্রকোনায়। মনোহরপুর 1 নম্বর পঞ্চায়েত এলাকায় শিলাবতী পেরোতে কয়েক হাজার মানুষের পারাপারের সম্বল এই দুটি সাঁকো। সেতু মেরামতি করতে দিন কয়েক আগে টেন্ডার ডাকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। বরাত পাওয়া ব্যক্তি সাঁকোয় টোল নিচ্ছেন। বেঁধে দেওয়া হয়েছে রেড চার্ট। তা মানবে কেন নদী পাড়ের মানুষ? গন্ডগোল তাই লেগেই আছে। অঞ্চলটা অন্তত ছাড় হয় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, ভোট তো দিই, কিন্তু ভোট দিয়ে কি লাভ হচ্ছে? আর পোল বাগালো, পোল বাগিয়ে পয়সা নিতে আরম্ভ করলো। কথা ছিল শিলাবতীর ওপর কংক্রিটের সেতু হবে, কিন্তু সেসব কোথায়? ইজারা যিনি পেয়েছেন তার দাবি লাখ 2 খরচা করেও পকেট ভরছে না। দুজন ম্যাডাম গেল, বলছে আমরা অঞ্চল থেকে বলে দিয়েছে যে ছাড়। যারা পয়সা দিচ্ছে না একবার পালিয়ে যাচ্ছে, দাঁড়াচ্ছে না, একবারে কথাই বলছে না। গত পঞ্চায়েত নির্বাচনে মনোহরপুর 1-এ 14টি আসনের মধ্যে 9টিতে জেতে তৃণমূল। বিজেপি পায় 5টি আসন। প্রধান বিরোধী দলের দাবি গায়ের জোরে তৃণমূল টেন্ডার ডাকে। টোল আদায় নিয়ে প্রশ্ন তুলেছে বামেরাও। 4-5 বছরে 1 লাখ টাকা বাগাতে পোলটা সেটা সরকার না বেয়ার করতে পারে,
আমার মনে হয় এমন সরকারের পদত্যাগ করা হবে। পঞ্চায়েত সমিতি সব জায়গা থেকেই হারাতে হবে, না হারালে মানুষের দুর্দশা নিরসন হবে না। সরকার পক্ষের টাকা এলে তৎকালীন সময় আমরা এটাকে বন্ধ করে দেবো। চন্দ্রকোনায় নরবরে সেতুর সংখ্যা কম নয়, সেই সুযোগে সাঁকো যেন টাকা রোজগারের যন্ত্র হয়ে গেছে। নদী পারাপারে টাকা দেওয়াকে কেন্দ্র করে জোর শোরগোল চন্দ্রকোনা জুড়ে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা। বাংলায় এবার কি এক দফাতেই বিধানসভা ভোট? 26-এর বিধানসভা ভোট এক দফায় করতে প্রস্তুত সিইও দপ্তর। নির্বাচন সদন পরামর্শ চাইলে এক দফার ভোটের কথাই বলবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। খবর সূত্রে এক দফায় ভোট করতে কোনো সমস্যা নেই মনে করছে সিইও দপ্তর। ভোটের দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। বাহিনী কিভাবে জোগাড় হবে সেটাও মাথায় রাখছে সিইও দপ্তর। এক দফায় ভোট হলে হিংসা কম হবে বলে মত একাংশের, তবে সেক্ষেত্রে সমস্যার জায়গা পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী, কারণ চলতি বছরে বাংলা ছাড়া আরও বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় এক দফায় ভোট করানোর হলে স্বরাষ্ট্র মন্ত্রক কি সেই বাহিনীর চাহিদা মেটাতে পারবে? প্রশ্ন থাকছে দাঁড়িয়ে। সিইও দপ্তর বলছে যে এক দফাতে ভোট করতে তারা প্রস্তুত। আমি এটা নিয়ে বলবো না, আমার কোনো কাজ নয়। আমরা নিরাপত্তা চাই, স্বচ্ছভাবে ভোট চাই। আমরা চাই 2024 এবং 21-এর মতো নির্বাচন যেন না হয়। আমরা চাই ক্যামেরা বন্ধ করে যেন ভোট না হয়। আমরা চাই ভূতেরে যেন ভোট না দেয়। আমরা চাই সকালবেলা কোচবিহারে দিলাম, তারপরের দিন এসে মালদায় মেরে দিলাম, তার 3 দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম, তারপরে এসে দক্ষিণ 24 পরগনায় দিলাম, ফাইনালি ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে গেলাম। এই ব্যবস্থা বন্ধ। ওনারা আগের দফায় ভেবেছিলেন 7 দফা নির্বাচন করে বাংলা দখল করবেন, তারপরে শূন্য পেয়েছেন। যারা ভালো খেলে, যারা ভালো ক্রিকেটার, তেন্ডুলকর বা সৌরভ গাঙ্গুলির মতো হলে তারা সব দিকেই হচ্ছে সেঞ্চুরি হাঁটাবে। এক দফা করলে এক দফায় ভোট করবেন। আমরা বাংলার মানুষকে নিয়ে চিন্তিত, দফা নিয়ে চিন্তিত নয়। দফা নিয়ে শুভেন্দুবাবুরা চিন্তিত হতে পারেন, আমাদের কোনো বক্তব্য নেই। ওনারা চেষ্টা করে নিন ওনাদের বি টিমকে দিয়ে যা ইচ্ছে করানো। দিনের শেষে মামাটি মানুষের আশীর্বাদে চতুর্থবারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায়। এক দফায় ভোট হলে হোয়াট হার্ম, অসুবিধা নেই তো কিছু। বরং পশ্চিমবাংলায় ভোট ছিল একটা উৎসব। এক দফা ভোট হলে আমাদের দিক থেকে কোনো আপত্তি কারণ আছে বলে মনে হয়। তৃণমূল নেত্রী যেভাবে প্রশাসন চালান, তাতে এক দফায় হোক আর 100 দফায় হোক, দুষ্কৃতীদের মাথায় হাত দিয়ে যদি চলেন তাহলে সমস্যা থাকবেই। এক দফায় হলেও সমস্যা থাকবে, 100 দফায় হলেও সমস্যা থাকবে। বরং 100 দফায় হলে এখানকার দুষ্কৃতী ওখানে গিয়ে দুষ্কৃতি কাণ্ডে সামিল হবার সম্ভাবনা তাদের বরঞ্চ বেশিই থাকে। এক দফা ভোটটাই ছিল নেওয়ার। এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত গড় হাজির প্রায় 5 লক্ষ ভোটার। হিয়ারিং এর জন্য প্রায় 1,51,00,000 নোটিশ ইস্যু করা হয়েছিল, এর মধ্যে গড় হাজির প্রায় 5 লক্ষ। সিইও দপ্তর সূত্রে খবর, পুরো তথ্য এলে এই সংখ্যা পরিবর্তন হতে পারে। শুনানিতে গড় হাজির থাকা এই 5 লক্ষ কারা? আজ শুনানির শেষ দিন। আজকের মধ্যে শুনানিতে হাজিরা না দিলে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেবে কমিশন। যাদের নাম বাদ যাবে তাদের প্রত্যেককে নোটিশ দেবে। ভোটার তালিকা থেকে নাম কেন বাদ দেওয়া হলো তার কারণ সহ নোটিশ দেওয়া হবে। খসড়া ভোটার তালিকায় 58 লক্ষের নাম বাদ পড়েছে। মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ভোটার রয়েছে তাতে। শুনানিতে গড় হাজির প্রায় 5 লক্ষ। সব মিলিয়ে কি তাহলে 63 লক্ষের নাম বাদ পড়তে চলেছে চূড়ান্ত ভোটার তালিকায়, নাকি আরো বেশি হবে নামে কোপ পড়ার সংখ্যাটা? মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব যে এত কিছু অন্যায় করার পর এসআইআর এর বিরুদ্ধে প্রথম দিন থেকেই করে আসছে এবং বলেছিলেন এসআইআর হতে দেবো না, এবং তার জন্য তিনি যা যা করার করেছেন। খুশি হতাম যে ওর বাড়ির থেকে ঢিলছড়া দূরত্বে আনন্দপুরে কত মানুষ মারা গেল দগ্ধ হয়ে পুড়ে, সেখানে যিনি যেতেন, বা আরও অনেক জায়গায় রয়েছে যেখানে তিনি যাওয়ার প্রয়োজন বোধ করেননি বা যাননি, কিন্তু তিনি শুধু এই নিজে এই অনুপ্রবেশকারীদের জন্যে তিনি এই বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার লিস্টে যাতে নাম থাকে তার জন্য তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছেন বা দৌড়েছেন। প্রথমে 58 লাখকে বাদ দিয়েছিলেন, পরে আবার 1,30,00,000 বা 34 লাখ নোটিশ পেয়েছে। এই যে টোটাল প্রায় 2 কোটির কাছাকাছি,
এর মধ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশি ঘুষপেটিয়া রোহিঙ্গা নাম বলে দিন, সেই লিস্ট বার করছেন না কেন? সেই লিস্ট থাকলে আপনারা মনে করেন যে ওরা বার করতেন না? অকারণ মানুষকে হ্যারাস করে 2 মাসে 150 জন মারা গেছেন, 140 জনেরও বেশি হয়ে গেছে এখন সংখ্যাটা। বিএলও আছে, সাধারণ মানুষও আছে, একই রকম নোটবন্দির মতো এবারে ভোটবন্দি। আজ এসআইআর শুনানির শেষ দিন। শুনানির সময় বাড়ানোর আর্জি রাজ্যের 3 জেলার। মালদা, দক্ষিণ 24 পরগনা থেকে শুনানির সময় বাড়ানোর আর্জি। শুনানির সময় বাড়ানোর আর্জি উত্তর কলকাতা থেকেও। শুনানির সময় বাড়ানোর আর্জি 3 জেলা নির্বাচনী আধিকারিকের। নির্বাচন সদনে চিঠি সিইও মনোজ আগরওয়ালের। সময় বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশের দিন কি তাহলে 14 ফেব্রুয়ারি থেকে পিছবে, সেই প্রশ্ন এখন থাকছে। এসআইআর প্রক্রিয়াটা একটা অসভ্য প্রক্রিয়া। এটা আরএসএস রাজনীতির অংশ। সেই রাজনীতির অংশ হিসেবেই বিজেপি তার পক্ষে, তৃণমূল এতদিন চুপ করেছিল, শেষ বাজারে এখন গিয়ে একটা দেখাবার চেষ্টা করছে আমরা অনেক কিছু করেছি, কিন্তু ওখানেও ধরা পড়ে গেছে। মোস্তারি বানুর কেস নভেম্বর মাসে, তারপরে সরকার কেউ পর্যন্ত পছন্দ না করে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দাঁড়ালেন যেন ছবিটা সামনে আসে। আসল লক্ষ্যটা নির্ভুল ভোটার তালিকা নয়, আসল লক্ষ্যটা হচ্ছে ভোটার তালিকায় নাম বাতিল করা। যা খুশি বাতিল হয় হোক, আমার ভোট জিততে হবে, এটা মানুষকে দাগিয়ে দেওয়া হচ্ছে, ভীতির সঞ্চার করা হচ্ছে, ভোটের অধিকার কেড়ে নেবার চেষ্টা হচ্ছে, খুবই খারাপ হচ্ছে। এখনো প্রায় 60 লক্ষের উপরে মানুষের হিয়ারিং বাকি। 7 দিনে 60 লক্ষ। যারা প্রতিদিন 1.5 লক্ষ হিয়ারিং করতে পারেনি, তারা প্রতিদিন 10 লক্ষ করে হিয়ারিং করবে। এই অসভ্য প্রসেসের মাধ্যমে আসলে একটা বড় সংখ্যক গরিব মানুষ, মহিলারা, দলিত, মাইনরিটি, তাদের ভোটাধিকার হরণের চেষ্টা করছে এই বর্বর অসভ্য নির্বাচন কমিশন। বিজেপির চাকরে পরিণত হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কথা বলেছেন সেটা একেবারে রেশনাল কথা, যে এতগুলো মানুষের যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং করতে হয়, তাহলে তার জন্য যে অ্যাডিকুয়েট টাইম প্রয়োজন সেটা যদি দেওয়া না হয় এবং সেটা না দিয়ে যদি মানুষগুলোকে বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। আগের দিন যেরকম কানমোলা খেয়েছে মমতা দিয়ে অ্যাপিয়ার করার পরে সুপ্রিম কোর্টে, নির্বাচন কমিশনকে কার্যত তুলোধনা করেছে সুপ্রিম কোর্ট, তার জন্য যেন প্রস্তুত থাকে নির্বাচন কমিশন। আজ এসআইআর শুনানির শেষ দিন। শুনানির সময় বাড়ানোর আর্জি রাজ্যের 3 জেলার। মালদা, দক্ষিণ 24 পরগনা থেকে শুনানির সময় বাড়ানোর আর্জি। শুনানির সময় বাড়ানোর আর্জি উত্তর কলকাতা থেকেও। শুনানির সময় বাড়ানোর আর্জি 3 জেলা নির্বাচনী আধিকারিকের। নির্বাচন সদনে চিঠি সিইও মনোজ আগরওয়ালের। সময় বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশের দিন কি 14 ফেব্রুয়ারি থেকে পিছবে, নজর থাকছে সেদিকে। এসআইআর এর কাজে যুক্ত কর্মীদের পারিশ্রমিক অবিলম্বে মেটানোর নির্দেশ। মুখ্য সচিবকে ফের চিঠি নির্বাচন কমিশনের। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার কাজ প্রায় শেষ পর্যায়ে। ইআরও, এইআরও, বিএলও ও বিএলও সুপারভাইজারদের জন্য বরাদ্দ টাকা মেটানোর জন্য আগেও নবান্নে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। নিজেদের প্রাপ্য ভাতাই পাননি তারা। সেই কারণেই ফের একবার মুখ্য সচিবকে চিঠি দিয়ে অবিলম্বে ওই সাম্মানিক মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে তোলার জন্য কবে কিভাবে আবেদন করতে হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে কি কি করতে হতে পারে আপনাদের। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় যদি নাম না থাকে আপনাদের, তাহলে 15 দিনের মধ্যে আবেদন করা যাবে। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিক এবং পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নাম তোলার জন্য লিখিত আবেদন জানাতে হবে। 15 দিনের মধ্যে প্রথমে আবেদন করতে হবে জেলা শাসকের কাছে। এখন জেলা শাসক যদি সেই আবেদন প্রত্যাহার করেন, তাহলে সরাসরি আপনারা সিইওর কাছে আবেদন করবেন। যাদের খসড়া ভোটার তালিকায় নাম ছিল তাদের নাম অটোমেটিক্যালি চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে। শুনানিতে যারা তালিকার বাইরে অন্য নথি দেখিয়েছেন, কমিশনের আইন ও নিয়ম অনুযায়ী সেই সব ভোটারের নাম বাদ যেতে চলেছে। যারা প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে চান, অর্থাৎ নতুন ভোটার, তাদের আবেদন করার শেষ তারিখ 4 ফেব্রুয়ারি। আর একটা চাঞ্চল্যকর খবর আসছে আপনাকে জানিয়ে রাখি।
দেখি ভুয়ো সিআরপিএফ পরিচয় বাড়ি ভাড়া নিয়ে থাকার অভিযোগ। এসআইআর আবহেই চাঞ্চল্য চুঁচুড়ায়। চুঁচুড়ার 7 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গার দেপাড়ায় একটি বাড়িতে ওড়িশার 3 যুবক ভাড়া নিয়ে থাকছিলেন। সেখানে পৌঁছে যান তৃণমূল কাউন্সিলরের স্বামী। 3 যুবক কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি বলে অভিযোগ শাসক নেতার। ঘটনাটি মোবাইল বন্দী করেন কাউন্সিলরের স্বামী। তৃণমূল নেতার অভিযোগ, ভোটের আগে বাইরে থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। তৃণমূল নেতারা ফিরে যাওয়ার পরেই এলাকা ছেড়ে চলে যান 3 যুবক। অন্য রাজ্যের কাউকে দেখলেই হেনস্থা করছে তৃণমূল, পাল্টা অভিযোগ বিজেপি। আমি ওদের ঘরে ঢুকে আমি ওদের ডাকলাম, 3 জন বেরিয়ে এলো। যে বলছে আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমরা উড়িষ্যা থেকে এসেছি। বলছে আমি সিআরপিএফ। বললাম প্রুফ দেখান। কোনো প্রুফ দেখাতে পারছে না। এখানে ভাড়া নিয়ে আছে, কোনো প্রুফ নেই, কিছু নেই। এদিকে বলছে আমরা সিআরপিএফ। আমি 24 ঘন্টা বলেছি বেরিয়ে যেতে, 24 ঘন্টার মধ্যে। ওরা বলছে আমি 1 ঘন্টার মধ্যেই বেরিয়ে যাচ্ছি। তা নিশ্চয়ই কোনো এর মধ্যে বিজেপির কোনো গন্ধ আমি দেখতে পাচ্ছি। তাই আমরা এখান থেকে ওকে বার করে দিচ্ছি। এটা তো বিজেপি একটা মানে জায়গায় জায়গায় একটা ঘাঁটি বেঁধে দিচ্ছে, করে ইলেকশনটা পার করে দেবে। দিদি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনেই আমরা এই কাজগুলো করছি। আর এটা তো ধরাই যায় যে বিজেপি চক্রান্তটা করছে। ওরা এখন এরকম ছোট ছোট কল বাড়িতে গিয়ে যারা দেখছে ওরা ভাড়া দেয়, কিন্তু এই বাড়িটাতে ভাড়া দেয়, ওরা ভাড়া দেয় সেই রকম গিয়ে বেশি পয়সার প্রলোভন দেখিয়ে এই চক্রান্তটা করছে ওরা এই 26-এর ভোটটাকে বানচাল করার জন্য। কিছু লাভ নেই, নিটফল 0 বিজেপির। আর তারা যদি কোনো কাজের জন্য এসে থাকে, যদি তাদের কোনো মানে উদ্দেশ্য ছাড়া যদি এসে থাকে, তারা তো তাদের আইডেন্টি কার্ডটা ক্যারি করবে। তাহলে সেই ক্ষেত্রে তারা আইডেন্টি কার্ডটা ক্যারি করতে পারেনি কেন? সেখানেই আপনাদের স্পষ্ট বার্তা যে এটা বিজেপির চক্রান্ত ছাড়া আর কিছু হতেই পারে না। ওনার দলের নেত্রী নজর রাখতে বলেছে, তো মানে এই নয় যে অন্য রাজ্য থেকে কেউ পশ্চিমবাংলায় কাজের সূত্রে এসে থাকলে তার উপর দলবল নিয়ে গিয়ে চড়াও হতে হবে, তাকে হেনস্থা করতে হবে। আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পশ্চিমবাংলা থেকে সব থেকে বেশি মানুষ কাজের সূত্রে গিয়ে থাকে। তো সেই ভিন রাজ্যের মানুষগুলো যদি এই পশ্চিমবাংলার মানুষকে ওই রাজ্যে এই ধরনের হেনস্থা করে, তাহলে সেটা কি পশ্চিমবাংলার জন্য ভালো হবে? নিজেদের অপকর্মতা ঢাকার চেষ্টা করছে তৃণমূল।